দশম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে আমরা আগে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আলোচনা করেছি। আজ আমি তৃতীয় অংশ তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করব। হ্যালো স্টুডেন্টস, এডুডিউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলে যাই আজকের তৃতীয় অংশে। আমরা আগের দিন বায়ুমণ্ডল চ্যাপ্টারের ভূগোল বিষয়ে যে বায়ুমণ্ডল যে অধ্যায়টা আছে, প্রাকৃতিক অধ্যায়, সেই অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব তৃতীয় অংশ নিয়ে। তৃতীয় অংশের মধ্যে রয়েছে তাপ ও তাপমাত্রা, এই বিষয়টা আলোচনা করব। তারপরে রয়েছে দৈনিক উষ্ণতার প্রসার, মানে উষ্ণতার প্রসার নিয়ে আলোচনা করব। তারপরে কয়েকটা যন্ত্র রয়েছে, যে যন্ত্রগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। এই প্রশ্নগুলো পরপর ধাপে ধাপে আমি আলোচনা করছি। তাহলে প্রথমে আসছি আমি তাপ ও তাপমাত্রা। তাহলে তাপ কি আর তাপমাত্রা কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এই তাপ হচ্ছে এক প্রকার শক্তি বস্তুর মধ্যে নিহিত থাকে। তাহলে যে শক্তি বস্তুর মধ্যে নিহিত থাকে, তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুর মধ্যে নিহিত থাকে। তাহলে সেটা হচ্ছে তাপ। এই তাপ কিন্তু কোনো বস্তু তাপ গ্রহণ করে, আবার সেটা কিন্তু পরে ছেড়ে দেয়। তাহলে তাপ হলো একটা শক্তি যা বস্তু কি করে, বস্তুকে উত্তপ্ত করে, তাই না? আর তাপমাত্রা কি? বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা কি? বস্তুর তাপীয় অবস্থা। তাপ হলো এক প্রকার শক্তি, আর এটা হচ্ছে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি আর তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। সে কতটা উষ্ণতায় রয়েছে, কতটা তাপমাত্রা তার মধ্যে রয়েছে, সেই অবস্থাটাই হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। আর তাপ হলো এক প্রকার শক্তি। এই হচ্ছে পার্থক্য। তাপমাত্রা হচ্ছে বস্তুর শীতলীকরণ উত্তপ্তকরণের যে মাত্রা। তাহলে বস্তুর শীতলীকরণ উত্তপ্তকরণের মাত্রা হচ্ছে তাপমাত্রা বা তাপীয় অবস্থা। আর তাপ হলো এক প্রকার শক্তি যা বস্তুর মধ্যে নিহিত অবস্থায় থাকে, বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সেই শক্তিতে কি হয়, বস্তুর যে উষ্ণতা, বস্তুর তাপমাত্রাটা বেড়ে যায়, মানে ওর গরম হয়, ঠান্ডা হয়, এই ব্যাপারটা চলে আসে। আবার যখন কোনো বস্তু যখন তাপ ছেড়ে দেয়, তখন সেটা ঠান্ডা হয়ে যায়। তাপ গ্রহণ করলে সে উত্তপ্ত হয়ে ওঠে। তাই তাপ এক প্রকার শক্তি আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাহলে এটা তাপ ও তাপমাত্রা আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি দৈনিক উষ্ণতার প্রসার। দৈনিক উষ্ণতার প্রসার। দৈনিক উষ্ণতার প্রসার। তাহলে প্রসার মানে পার্থক্য। প্রসার মানে কি? পার্থক্য। দৈনিক উষ্ণতার প্রসার। কোনো একটা জায়গা, আমি একটা বললাম কলকাতায়, কলকাতার কোনো একটা নির্দিষ্ট দিন ধরে নাও। আজকের ডেট কত, কালকের ডেট কালকের ডেট গেছে 5 তারিখ। তাহলে 5 তারিখ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছিল। তাহলে কলকাতার তাপমাত্রা 5 তারিখে, এটা একটা নির্দিষ্ট দিন। তাহলে 5 তারিখে কলকাতার তাপমাত্রা কত ছিল? 45 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। আর রাতের দিকে ঠান্ডা অবস্থা কতটা দেখা যাচ্ছে? দেখা গেল রাতের দিকে 35 ডিগ্রি তাপমাত্রা নেমে এসছে। তাহলে দুপুরের বেলা কলকাতার 5 তারিখের তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতের দিকে তাপমাত্রা নেমে এসেছে 35 ডিগ্রিতে। এটা আমরা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা এখানে মাইনাস করলে কত হয়? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার। এই দুটো তাপমাত্রার পার্থক্য হচ্ছে প্রসার। কিসের প্রসার? দৈনিক মানে দিনের, কোনো একটা নির্দিষ্ট স্থানের একটা নির্দিষ্ট দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা, এদের পার্থক্য মানে মাইনাস হচ্ছে 10 ডিগ্রি। তাহলে সেই 10 ডিগ্রি হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার। তা দৈনিক উষ্ণতার প্রসার কি? তাহলে কোনো একটা স্থানের আমরা কলকাতাকে ধরে নিয়েছি, কোনো একটা নির্দিষ্ট দিনের 5 তারিখ ধরে নিয়েছি, মানে গতকাল 5 তারিখে ধরে নিয়েছি। সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল? 45 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো দৈনিক উষ্ণতার প্রসার। বোঝাতে পারলাম? তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট দিনের
সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার। বুঝাতে পারলাম? এরপরে আসছি বার্ষিক উষ্ণতার প্রসার। মাসেরও আছে, দরকার নেই। দৈনিক উষ্ণতার প্রসার মাসে বললে মাসের হিসেব করব। বার্ষিক উষ্ণতার প্রসার, বার্ষিক উষ্ণতার প্রসার কিরকম? বার্ষিক মানে বছর, আমরা বছরকে ধরে নিই। ধরো কলকাতাই ধরলাম, আমরা কলকাতাকে ধরলাম, এই জায়গার তাপমাত্রা ধরবো আমরা। বছর ধরো কোনো একটা বছর, এই 2025 ধরলাম। এই বছরে সর্বোচ্চ কোনো একটা মাসে সর্বোচ্চ উষ্ণতা কত গেছে? ধরো সর্বোচ্চ উষ্ণতা গেছে 47 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো একটা মাসে। ধরো আমি জুন মাস ধরলাম, গত বছরে জুন মাসে ছিল 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এর থেকে আর তাপমাত্রা উপরে ওঠেনি। ধরে নিলাম আমরা জুন মাসে সর্বাধিক তাপমাত্রা দেখা যায়। এখন যখন জুন মাস চলছে, গত বছর মানে 2025 সালের জুন মাসে 47 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ ছিল। সেক্ষেত্রে কোনো একটা মাসে, ধরো আমি জানুয়ারি মাস ধরে নিলাম, জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল? জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আমি ধরে নিলাম। এর থেকেও নিচে নেমে আসে, 15-17তে নেমে আসে, আমি ধরে নিলাম 17ই ধরে নিই, 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 17 ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে মাইনাস করলে হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। এটা হচ্ছে কি? বার্ষিক উষ্ণতার প্রসার। তাহলে জুন মাসের 2025 সালের জুন মাসের সর্বাধিক তাপমাত্রা ছিল 47 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারি মাসে ছিল 17 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস করলে হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। তাহলে বছরটা আমরা ধরে নিলাম 2025, এটা ধরে নিলাম। তার সর্বোচ্চ মাস কত? সর্বোচ্চ মাসের তাপমাত্রা হচ্ছে জুন মাসে সর্বাধিক তাপমাত্রা দেখা যায়, জুন মাসটা ধরে নিলাম 47 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সর্বনিম্ন তাপমাত্রা কখন দেখা যায়? না, জানুয়ারি মাসে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 17 ডিগ্রি সেন্টিগ্রেড 47 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাদ দেবো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। তাহলে বার্ষিক উষ্ণতার প্রসার কী দাঁড়ালো? কোনো একটা নির্দিষ্ট স্থানে, কোনো একটা নির্দিষ্ট বছর বা বছরকে ধরে, বার্ষিক আছে, বছর ধরে নিলাম, সেই বছরের নির্দিষ্ট মাস, যে মাসে সর্বাধিক তাপমাত্রা দেখা যাবে বা সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাবে, সেই সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকবে সেটা মাইনাস করবো, যেটা হবে বার্ষিক উষ্ণতার প্রসার। তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম। এবার আসছি সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তাপমাত্রা মাপার দুটি স্কেল আছে, একটা সেন্টিগ্রেড, একটা ফারেনহাইট। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? কিভাবে আমরা সম্পর্ক তৈরি করি বা নির্ণয় করি? তাহলে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক আমরা নির্ণয় করি একটা সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে C/5 = F-32/9। এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রের মাধ্যমে আমরা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটা নির্ণয় করি। এই সূত্রটা জানা দরকার, বাদ বাকি তোমরা বিজ্ঞানে পড়বে। এখন আমরা আসছি, আমরা কি পড়লাম? তাহলে তাপ ও তাপমাত্রা পড়লাম, দৈনিক উষ্ণতার প্রসার পড়লাম, বার্ষিক উষ্ণতার প্রসার পড়লাম, সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটা পড়লাম। এবার আসছি বায়ুমণ্ডলের যে উষ্ণতা, এটা হ্রাস বৃদ্ধি হয়, কমে বাড়ে, কেন হয়? তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস বৃদ্ধি কেন হয় সেটা আমরা আজকে পড়ব। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5 নম্বরের এবছরে ইম্পর্টেন্ট। এবছর 2000 মাধ্যমিক 2027-এ তোমাদের কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মানে যারা 2027-এ মাধ্যমিক দেবে তাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করতে হবে। এই প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই চ্যাপ্টার থেকে গত বছরে যেসব জায়গা থেকে প্রশ্ন এসছে, এই জায়গাটা কিন্তু টাচ করেনি। বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন এসছে
সেটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আলোচনা করো, যেটা আমি আগের পার্টে আলোচনা করেছি। ওটা তোমরা জাস্ট ছুঁয়ে যাবে, কারণ ওখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা 5 নম্বরে তোমাদের ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা কিন্তু তোমাদের পড়তেই হবে। সুতরাং বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, তারতম্য মানে কম বেশি, কমা বাড়া, হ্রাস বৃদ্ধি। তাহলে তারতম্য মানে বেশি কম হওয়া, তাহলে তারতম্য হচ্ছে পার্থক্য, তাহলে বেশি কম হলে পার্থক্য হয়। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা কেন কমে বাড়ে সেটা আমরা আলোচনা করব। তাহলে 1 নম্বর আমরা আলোচনা করতে পারি যে অক্ষাংশ। বায়ুমণ্ডলের উষ্ণতা কয়েকটি নিয়ন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই নিয়ন্ত্রকগুলি হলো 1 নম্বর অক্ষাংশ, 2 নম্বর হচ্ছে উচ্চতা, 3 নম্বর হচ্ছে জলভাগ স্থলভাগের বন্টন, 4 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ, 5 নম্বর হচ্ছে সমুদ্র স্রোত, 6 নম্বর হচ্ছে বনভূমি, এইগুলো বা স্বাভাবিক উদ্ভিদ, এইগুলো হচ্ছে কি বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। তা আমরা পরপর ধাপে ধাপে আমরা আলোচনা করছি, ভালো করে শুনবে। তাহলে প্রথমে আছি অক্ষাংশ। অক্ষাংশটা বলি, এই যে অক্ষাংশ, ঠিক আছে, ভূপৃষ্ঠে কোনো জায়গা, ধরো একটা পৃথিবী গোল, এখানে কেউ দাঁড়িয়ে আছে আর পৃথিবীর কেন্দ্র এখানে, তাহলে এখান থেকে এই যে অক্ষরেখা, নিরক্ষরেখা গেছে, তাহলে এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে সোজা কেন্দ্র পর্যন্ত গেলাম নিরক্ষরেখার উপরে, এই যে কোণ তৈরি হলো এটা হচ্ছে অক্ষাংশ। এই যে কোণ তৈরি হলো সেটা হচ্ছে অক্ষাংশ। তাহলে এই অক্ষাংশ বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে অক্ষাংশের উপরে ডিপেন্ড করে যে সূর্যরশ্মির পতন কোণটা কেমন হবে। ধরো সূর্য এখানে আছে, এখানে কেউ ঘর বানিয়ে থাকছে, এখানে কেউ বসবাস করছে, তা সূর্যরশ্মি ঠিক তার মাথার উপরে এখানে ডাইরেক্ট আলো দিচ্ছে। আবার কোনো সময় দেখা যায় দূরে থাকে, এখান থেকে তির্যকভাবে আলো দেয়। তাহলে এই যে আলো দিচ্ছে, এই যে এখানের কোণটা কম, এখানে কোণটা বেশি, এই যে অক্ষাংশগত অবস্থান এই সূর্যরশ্মির, এটা কিন্তু খুব মানে ভীষণভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে অক্ষাংশ কি? সূর্যরশ্মির পতন কোণ নির্ভর করে অক্ষাংশের উপরে। সেক্ষেত্রে সূর্য যদি কোনো অক্ষাংশের উপর তির্যকভাবে আলো দেয় তাহলে সেখানে তাপমাত্রা কমবে। আবার কোনো জায়গায় সূর্য যদি মাথার উপরে থাকে, একদম ডাইরেক্ট সরাসরি আলো দেয় প্রত্যক্ষভাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সেখানে বাড়বে, এটাই স্বাভাবিক। তাহলে সূর্যরশ্মি নিরক্ষরেখা, ধরো এই পৃথিবী রয়েছে নিরক্ষরেখা, আমরা জানি নিরক্ষরেখার উপর সূর্য ডাইরেক্ট আলো দিচ্ছে, তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চল, এখানে কিন্তু তাপমাত্রা বেশি হবে, তাই না? আবার এই মেরু অঞ্চলে তাপমাত্রা কিন্তু কম হবে, এই মেরু অঞ্চলে তাপমাত্রা কিন্তু কম হবে। এই মেরু অঞ্চলে এখানে তির্যকভাবে আলো দিচ্ছে আর এখানে ডাইরেক্ট, এখানে তির্যকভাবে, এখানে ডাইরেক্ট। তাহলে সেক্ষেত্রে এই মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে কিন্তু তাপমাত্রা কম হয় বায়ুমণ্ডলের, আর নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বাড়ে। এটাই হচ্ছে অক্ষাংশগত অবস্থানের কারণ। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের একটা কারণ হচ্ছে, নিয়ন্ত্রক হচ্ছে কি? অক্ষাংশ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে অক্ষাংশগত দিক থেকে সূর্য কিন্তু তির্যকভাবে এবং সরাসরি আলো দেয়, যার জন্য অক্ষাংশের উপর ডিপেন্ড করে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। আমরা চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বরে আসে উচ্চতা। উচ্চতা ব্যাপকভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা বায়ুমণ্ডলের উষ্ণতার একটা অন্যতম নিয়ন্ত্রক। উচ্চতা কি হয়? এই যে আমরা ভূপৃষ্ঠে বসবাস করি, এখানে বসবাস করছি, এখান থেকে 0 থেকে 18 কিমি, এই যে স্তরটা, এই স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। স্তরটা কি? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে কিন্তু যত আমরা উপরের দিকে উঠব তাপমাত্রা কিন্তু হ্রাস পায়। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কিন্তু হ্রাস পায়। এটাকে বলে নর্মাল ল্যাপস রেট। এটাকে কি বলে? নর্মাল ল্যাপস রেট। তাহলে এটা আমরা জেনে থাকি যে আমরা ট্রপোস্ফিয়ার স্তরে যত উপরের দিকে উঠব তাপমাত্রা তত হ্রাস পায়। কিন্তু এই যে উচ্চতা, এই যে সূত্র, এই যে ল্যাপস রেটের সূত্র, তাহলে যত উপরে উঠবো তাপমাত্রা হ্রাস পায়। তাহলে নিচের দিকে তাপমাত্রা বাড়বে, উপরের দিকে তাপমাত্রা কমবে। তাহলে উচ্চতা কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। নিচের দিকের বায়ুমণ্ডলে কি থাকে? তাপমাত্রা বেশি থাকে, উপরের দিকে কম থাকে। এইভাবে উচ্চতা কিন্তু
নিয়ন্ত্রণ করে থাকে বায়ুমণ্ডলের তাপমাত্রাকে। তাহলে পার্বত্য অঞ্চলে উপরের দিকে মানে পার্বত্য অঞ্চলে কিন্তু তাপমাত্রা কম থাকে, আবার মানে সমভূমি অঞ্চলে তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। সেই জন্য শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু কম। আবার দেখা গেল দিল্লি থেকে সিমলার তাপমাত্রা কিন্তু কম। সিমলা একটু উঁচু জায়গায়, দিল্লিটা একটু নিচু জায়গায়, তা সেক্ষেত্রে দিল্লির তাপমাত্রা কিন্তু কম। আর দিল্লি তাপমাত্রা বলি কেন, দিল্লির তাপমাত্রা বেশি, সিমলার তাপমাত্রা কম। তাহলে পার্বত্য অঞ্চলে তাপমাত্রা সবসময় কম হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে উচ্চতা এইভাবে বায়ুমণ্ডলকে নিয়ন্ত্রণ করে। আমরা এখানে একটা বিষয় জানা জরুরি, সেটা হচ্ছে ইকুয়েডরের রাজধানী কুইটো হলো চির বসন্তের দেশ। ইকুয়েডরের রাজধানী কুইটো হলো চির বসন্তের দেশ। সেখানে কিন্তু সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, সেখানে একটা আরামদায়ক আবহাওয়া দেখা যায়, যার জন্য সেখানে শীত গ্রীষ্মের পার্থক্য তেমন একটা থাকে না। তাই কুইটো শহরকে চির বসন্তের দেশ বলে। 3 নম্বর আছি স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ আর জলভাগ। স্থলভাগ মানে ল্যান্ড, জলভাগ হচ্ছে তরল যে জায়গাগুলো রয়েছে মানে জলীয় পদার্থ, সেই সব জায়গায় জলভাগ অবস্থান দেখা যায়। তাহলে আমরা একটা স্বাভাবিক নিয়মে একটা জানি যে স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়, স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়। আবার স্থলভাগের বিশেষ বৈশিষ্ট্য, সে যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়, কিন্তু জলভাগে সেটা দেখা যায় না, এই যে ব্যতিক্রম। ফলে স্থলভাগে শীত গ্রীষ্মের পার্থক্য বা তাপের হ্রাসবৃদ্ধির পার্থক্য কিন্তু বেশি। এই জলভাগে কিন্তু তরল পদার্থ হওয়ায় ওটা কিন্তু পার্থক্য তেমন একটা পরিলক্ষিত হয় না। তাই সমুদ্র উপকূলের কাছে যেসব জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা খুব একটা পার্থক্য দেখা যায় না বলে সেখানে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। তাই মুম্বাইয়ের তাপমাত্রা, মুম্বাই সমুদ্রের পাড়ে আরব সাগরের তীরে, এই মুম্বাইয়ের তাপমাত্রা কিন্তু সমভাবাপন্ন। আবার স্থলভাগ ধরো দেখা যায় দিল্লি সমুদ্র থেকে অনেকটা দূরে, তাই সেখানে কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। চরম ভাবাপন্ন দিল্লির তাপমাত্রা একটু বেশি হয়, কারণ সমুদ্র থেকে দূরে মানে জলভাগ থেকে দূরে। আর স্থলভাগের কাছাকাছি এটা থাকে বলে এটা চরম ভাবাপন্ন, জলভাগের কাছাকাছি থাকে বলে মুম্বাইয়ের সমভাবাপন্ন জলবায়ু। তাহলে জলভাগ ও স্থলভাগের বন্টন কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর পয়েন্টে আসছি, বায়ু প্রবাহ। খুব একটা ইম্পর্টেন্ট নিয়ন্ত্রক বায়ুমণ্ডলের বায়ু প্রবাহ কিভাবে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে? বায়ু প্রবাহ উষ্ণতাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে, খুব মারাত্মকভাবে, গভীরভাবে প্রভাব ফেলে বায়ুমণ্ডলের উপরে বায়ু প্রবাহটা। ধরো কোনো জায়গা উষ্ণ অঞ্চল বা শীতল অঞ্চল হোক না কেন, তাহলে শীতল অঞ্চলের উপর দিয়ে যখন উষ্ণ বায়ু প্রবাহিত হবে তখন কিন্তু সেখানকার তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে যায়। আবার দেখা যায় কোনো উষ্ণ জায়গা, সেখান থেকে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সেখানকার তাপমাত্রা কিন্তু নেমে যাবে। উষ্ণ বায়ু প্রবাহিত হলে সেখানে তাপমাত্রা বাড়িয়ে দেবে, শীতল বায়ু প্রবাহিত হলে কিন্তু তাপমাত্রা নামিয়ে দেবে। যেমন পেইরি অঞ্চল, এই পেইরি অঞ্চলে কি হয়, পেইরি অঞ্চল কিন্তু শীতল অঞ্চল। এই পেইরি অঞ্চলের উপর দিয়ে যখন চিনুক বায়ু প্রবাহিত হয়, চিনুক নাম আশা করি শুনেছ, চিনুক, এর আরেক নাম স্নো ইটার। এর আরেক নাম কি? স্নো ইটার। এ কিন্তু বরফকে গলিয়ে দেয়, এই জন্য এর নাম স্নো ইটার। তাহলে চিনুক বায়ু পেইরি অঞ্চলের উপর দিয়ে, এই শীতল পেইরি অঞ্চলের উপর দিয়ে উষ্ণ চিনুক বায়ু, শীতল পেইরি অঞ্চলের উপর দিয়ে উষ্ণ চিনুক বায়ু যখন প্রবাহিত হয় তখন কিন্তু এই পেইরি অঞ্চলের বরফ গলে যায়, এই জন্য একে স্নো ইটার বলা হয়। তাহলে সেখানকার তাপমাত্রা কি করলো, বাড়িয়ে দিল। এই উষ্ণ চিনুক বায়ু প্রবাহিত হয়ে সেখানকার শীতল অঞ্চলে তাপমাত্রা কিন্তু বাড়িয়ে দিল, যার জন্য বরফ গলে গেল। আবার
আমাদের এই পশ্চিমবঙ্গে কি হয়, চৈত্র বৈশাখ মাসে কিংবা মার্চ এপ্রিল মাসে যে প্রচণ্ড তাপপ্রবাহ দেখা যায়, সেই সময় কিন্তু কালবৈশাখীর ঝড় প্রবাহিত হয়। তাহলে আমাদের এখানে মে জুন মার্চ এপ্রিল থেকে, মে জুনও গরম পড়ে, মার্চ এপ্রিল থেকে শুরু হয়। এই সময় কিন্তু তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে বাড়তে থাকে। তখন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকলেও ঠিক সন্ধ্যের দিকে কালবৈশাখীর ঝড় আসে। এই কালবৈশাখীর ঝড় এসে এই মার্চ এপ্রিলের যে তাপমাত্রা, এটাও কিন্তু অনেকটা হ্রাস করে দেয়। ফলে বায়ু প্রবাহ কিন্তু কোনো জায়গার বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে। তাহলে উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যখন শীতল বায়ু প্রবাহিত হবে, তখন সেখানকার তাপমাত্রা শীতল হবে। আবার শীতল অঞ্চলের উপর দিয়ে যখন উষ্ণ বায়ু প্রবাহিত হবে, তখন তাপমাত্রা কিন্তু সেখানে বেড়ে যাবে। এটা ভালো করে মনে রাখবে, বায়ু প্রবাহ কিন্তু কোনো অঞ্চলের বা কোনো এলাকার বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে। বায়ু প্রবাহ গেল, এবার আসছি সমুদ্র স্রোত। 5 নম্বর পয়েন্ট, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত ওই বায়ু প্রবাহের মতোই। বায়ু প্রবাহ একটা গতিশীল মাধ্যম, সমুদ্র স্রোতও কিন্তু একটা গতিশীল মাধ্যম। তাহলে এখানে সমুদ্র স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত। কোনো এলাকার পাশ দিয়ে যখন উষ্ণ স্রোত যাবে, তখন সেখানকার কিন্তু আবহাওয়া গরম হয়ে যাবে। আবার শীতল স্রোত যদি কোনো এলাকার পাশ দিয়ে যায়, সেখানকার আবহাওয়া কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। তাহলে সমুদ্র উষ্ণ উপসাগরীয় স্রোত, একটা স্রোত আছে উষ্ণ, সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত। এই উষ্ণ উপসাগরীয় স্রোত যখন প্রবাহিত হয়, তখন কিন্তু এই পেরু ইকুয়েডর উপকূলে কিন্তু তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। আমরা জানি এবছর হচ্ছে এল নিনো বছর, তাই তাপমাত্রা একটু বেশি, এখানে খরা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এল নিনো একটা উষ্ণ সমুদ্র স্রোত, যার নাম অনেকে যীশুখ্রিস্ট এসব বলে থাকে। এই পেরু ও ইকুয়েডর উপকূল থেকে প্রবাহিত হয়, ফলে সেখানকে কিন্তু একটা ঝড় ঝঞ্ঝা আবহাওয়া, মানে একটা কুয়াশা, জলীয় বাষ্প এতটাই উষ্ণ সেই এলাকায় কিন্তু জলীয় বাষ্পের সৃষ্টি করে, ফলে সেখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত দেখা যায়। এই এল নিনো যখন আসে, যে বছর আসে, সে বছর কিন্তু ভারত সহ এই দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু খরা পরিস্থিতির সৃষ্টি হয়। তাই এবছর কিন্তু এল নিনো বছর, তাপমাত্রা একটু বাড়বে। তাহলে সমুদ্র স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত যখন প্রবাহিত হয় কোনো এলাকার পাশ থেকে, তখন কিন্তু সেখানকার তাপমাত্রা বেড়ে যায়। আবার শীতল ল্যাব্রাডর স্রোত, যখন ল্যাব্রাডর উপকূল দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু সেখানকার তাপমাত্রা অনেক নেমে যায়। ফলে সমুদ্র স্রোত উষ্ণ ও শীতল এই দুই ধরনের হয়। উষ্ণ স্রোত প্রবাহিত হলে সেই এলাকার তাপমাত্রা বেড়ে যায়, আবার শীতল স্রোত প্রবাহিত হলে সেখানকার বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু নেমে যায়। এইভাবে সমুদ্র স্রোত কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। 6 নম্বর, স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? না, প্রকৃতির বুকে যে সকল উদ্ভিদ আপনা আপনি স্বাভাবিকভাবে বা মানুষের কোনো সাহায্য ছাড়াই জন্মায়, তাদেরকে স্বাভাবিক উদ্ভিদ বলে। তাহলে প্রকৃতির বুকে কোথায় কোথায় স্বাভাবিক উদ্ভিদ আছে? মানুষ রোপণ করে না, তাহলে বন জঙ্গল, অরণ্য, সেখানে স্বাভাবিক। তাহলে অরণ্য কি করে? প্রচুর পরিমাণে বাষ্পমোচন করে। আমরা কাজ করতে গেলে অনেক জিনিস এক্সট্রা হয়, ওয়েস্টেজ হয়, সেগুলো ফেলে দিই। গাছ যখন খাবার তৈরি করে, তখন কিন্তু সে যে জলটা তার কাজে লাগে না, সেটা কিন্তু সে বাষ্প আকারে পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বের করে দেয়, পরিবেশে ছেড়ে দেয়। সেটা কিন্তু পরবর্তীকালে বৃষ্টির রূপে পড়ে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির রূপে পড়ে। তাহলে উদ্ভিদ যে বাষ্প মোচন করছে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু সেখানে অনেকটা কম থাকে। আবার স্বাভাবিক উদ্ভিদ কী করে? একটা বিশাল আকারে ছায়াদান করে। এই ছায়াদান করলে বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেকটা সেখানে কমে যায়। এইভাবে স্বাভাবিক উদ্ভিদ কিন্তু অল্প বিস্তর হলেও বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে 6টা পয়েন্ট আলোচনা করলাম, এই 6টা পয়েন্ট তোমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে, কারণ এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট।
আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতে করতে বলে দেবো কোনো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে তোমরা স্টাডি করবে। তাহলে বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণ আমি 6টা পয়েন্ট আলোচনা করলাম। বুঝতে না পারলে বারবার করে চালিয়ে চালিয়ে দেখবে। এরপরে আসছি বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতা, বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত। এটা তোমাদের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন হিসেবে বা 3 নম্বরের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ। বৈপরীত্য উষ্ণতা, বিপরীতমুখী একটা উষ্ণতা। তাহলে আমরা কি একটু আগে কি বললাম, যে যত উপরের দিকে যাব তাপমাত্রা কমে, তাপমাত্রা কি হয়, কমে। কিন্তু পার্বত্য অঞ্চলে, ধরো এটা পর্বত, তাহলে এখানে তাপমাত্রা কম হবে, এখানে তাপমাত্রা বেশি হবে, এখানে কম হবে। এটা স্বাভাবিক, এখান থেকে উপরে, যেহেতু এটা উপরের দিকে, তাই এখানে কম হবে, এখানে বেশি হবে। কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে, এই পার্বত্য অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে পার্বত্য আবহাওয়ায়, মানে পার্বত্য উপত্যকার দিকে, এই উপত্যকার দিকেই গেলেই হবে, কিন্তু অন্য জায়গায় দেখা যায় না তেমন একটা। উপত্যকায় কি হয়, উষ্ণতা কিন্তু ব্যতিক্রম দেখা যায় উষ্ণতার। এই ব্যতিক্রমের জন্যই একে বলে বৈপরীত্য উষ্ণতা। এখানে বেশি হওয়ার কথা, এখানে কম হওয়ার কথা, কিন্তু উল্টোটা হয়, এখানে কম, এখানে বেশি। এই জন্য একে বৈপরীত্য বলে। কেন বৈপরীত্য অবস্থা সৃষ্টি হচ্ছে? এই পার্বত্য উপত্যকা, এখানে কম, এখানে বেশি হচ্ছে কেন? এখানে তো বেশি হওয়ার কথা নিচের দিকে, উপরের দিকে কম হওয়ার কথা, কিন্তু তার উল্টোটা দেখা যাচ্ছে। কারণ রাতের দিকে, মানে ভোরের দিকে এই নিচের বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, আর উপরের ঠান্ডা বায়ু এই নিচের দিকে চলে আসে। তাই এখানে তাপমাত্রা কমে যায়, এখানে তাপমাত্রা বেড়ে যায়। এই হচ্ছে বৈপরীত্য উষ্ণতা। এবারে আমাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যে নিচের বায়ু উপরে যায়, উপরে বায়ু নিচে আসে, এই দুটো বায়ুর নামকরণ আছে। নিচের বায়ু উপরে যায়, এটা হচ্ছে অ্যানাবেটিক, আর উপর থেকে যে বায়ু, ঠান্ডা বায়ুটা নিচের দিকে আসে, সেটা হচ্ছে ক্যাটাবেটিক। তাহলে অ্যানাবেটিক, ক্যাটাবেটিক দুটো বায়ু বিপরীতমুখী, পরস্পরের বিপরীতমুখী বায়ুটা। তাহলে উপর থেকে মানে পর্বতের চূড়া থেকে এক ধরনের শীতল বায়ু নিচের দিকে নেমে পর্বতের উপত্যকার দিকে নেমে আসে, এটাকে বলে ক্যাটাবেটিক। আর পার্বত্য উপত্যকা থেকে এক চূড়ার দিকে একটা উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যার নাম অ্যানাবেটিক। ঠিক আছে, এই দুটো অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুর জন্যই কিন্তু এই বৈপরীত্য উষ্ণতা দেখা যায়। নিচের গরম বায়ু উপরে যায়, উপরের ঠান্ডা বায়ু নিচে আসে, ফলে বিপরীতমুখী আবহাওয়া একটা দেখা যায়, যার জন্য একে বলে বৈপরীত্য উষ্ণতা। তাহলে এই বৈপরীত্য উষ্ণতার গুরুত্ব আসতে পারে 2 নম্বরে। এর গুরুত্ব কি? এই বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হলে সেখানে সবসময় ঝড় ঝঞ্ঝা, কুয়াশা এসব দেখা যায়। মধ্য অক্ষাংশে দেখা যায় সেখানে বরফ পড়ে, তুষার পড়ে, চাষবাসের ক্ষতি হয়। এইগুলোই হচ্ছে বৈপরীত্য উষ্ণতার গুরুত্ব। চাষবাসের ক্ষতি হয়, তুষার পড়লে মাঠের শস্যক্ষেত্রে, তাহলে চাষবাসের ক্ষতি হবে। বরফ পড়ে, সেখানে মানে যাতায়াত বাস করার পক্ষে একটু মুশকিল হয়। আর কি হয়, সেখানে কুয়াশা, ঝড়ঝঞ্ঝা দেখা যায়। এইগুলো হচ্ছে বৈপরীত্য উষ্ণতার গুরুত্ব। আশা করি বুঝতে পেরেছো। পার্বত্য, নাতিশীতোষ্ণ অঞ্চলে, পার্বত্য উপত্যকায় পর্বতের চূড়া থেকে এক ধরনের শীতল বায়ু নিচের দিকে নেমে আসে, আর নিচের অংশের উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যায়, যার জন্য একটা বিপরীতমুখী আবহাওয়া সৃষ্টি হয়, যার নাম বৈপরীত্য উষ্ণতা। অ্যানাবেটিক, ক্যাটাবেটিক। উপর থেকে যেটা শীতল বায়ু নিচে নামে ক্যাটাবেটিক, নিচ থেকে যেটা উপরে যায় সেটা অ্যানাবেটিক। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসছি তাপমণ্ডল। তাপমণ্ডল, মণ্ডল কথার অর্থ হচ্ছে অঞ্চল। তাহলে অঞ্চল ভেদে তাপটা আলাদা আলাদাভাবে বণ্টিত হয়, তার নাম তাপমণ্ডল। ধরো পৃথিবী এরকম রয়েছে গোলাকার, এখান থেকে নিরক্ষরেখা গেছে, এই নিরক্ষরেখার উভয় দিকে এতটা অঞ্চল হচ্ছে উষ্ণতা বেশি থাকে। এটা আলোচনা করেছি, যেন নিরক্ষরেখার উপরে সূর্য ডাইরেক্ট কিরণ দেয়, এটা হচ্ছে উষ্ণমণ্ডল। ঠিক আছে, এবারে এখান থেকে কর্কটক্রান্তি রেখা রয়েছে এখানে, এই কর্কট এই পর্যন্ত
এটা হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এটা হচ্ছে হিমমণ্ডল। এখানে ঠান্ডা পড়ে। তাহলে পৃথিবীকে এই তিনটি তাপমণ্ডলে ভাগ করা যায়। এইদিকে ঠিক এভাবে উপরের দিকে যেভাবে গেছে নিচের দিকেও সেভাবে আসবে। এখানে আসবে নাতিশীতোষ্ণ, এখানে হিমমণ্ডল। তাহলে পৃথিবীর তাপমণ্ডলকে কভাগে ভাগ করা হলো? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। তাহলে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এই পর্যন্ত হচ্ছে উষ্ণমণ্ডল, 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, 66 থেকে 90 ডিগ্রি হচ্ছে হিমমণ্ডল। তাহলে তিনটে মণ্ডল দেখা গেল, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডলকে তিন ভাগে ভাগ করা যায়, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। 1 নম্বর উষ্ণমণ্ডল, 2 নম্বর নাতিশীতোষ্ণ, 3 নম্বর হিমমণ্ডল। তাহলে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ উষ্ণমণ্ডল, 23.5 ডিগ্রি থেকে 67 ডিগ্রি উত্তর বা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, 67 থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল। তিনটে মণ্ডল আলোচনা করে দিলাম। এবারে আলোচনা করব সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা, সমযুক্ত উষ্ণ রেখা। তাহলে যে সম মানে সমান, উষ্ণ মানে উষ্ণতা, আর এখানে রেখা। যে রেখা দ্বারা সমান, যেসব সমান, সম মানে সমান, ধরো এখানে একটা আছে, এটা ধরো কলকাতা, এটা ধরো দিল্লি, এটা ধরো ঢাকা। তাহলে তিনটে জায়গা, তাহলে এখানে তাপমাত্রা 60, এখানে তাপমাত্রা ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানকার তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরো এই তিনটে জায়গার সমান তাপমাত্রা রয়েছে। এই তিনটে জায়গাকে আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, যার নাম হচ্ছে সমষ্ণ রেখা। বোঝাতে পারলাম? তাহলে সমষ্ণ রেখা মানে হচ্ছে সমযুক্ত উষ্ণ রেখা। তাহলে সমান উষ্ণতা বিশিষ্ট জায়গাগুলোকে যদি একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, তাকে বলবো সমষ্ণ রেখা। তাহলে কলকাতা, দিল্লি, ঢাকা তিনটে জায়গারই উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা ধরে নিলাম। ফলে এই জায়গাগুলোর উষ্ণতা সেম, সম। তাই এই জায়গাগুলোকে যখন আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, তখন বলে তাকে সমষ্ণ রেখা। এই রেখাগুলো কিন্তু অক্ষাংশ বলি কেন, অক্ষরেখা অনুযায়ী সমান্তরাল হয়। ধরো অক্ষরেখা, পৃথিবীর যে অক্ষরেখাগুলো রয়েছে 179টা, সেই 179টা অক্ষরেখা, এই অক্ষরেখার সমান্তরালে কিন্তু এগুলো বিস্তৃত হয়। এগুলো কিন্তু একটাকে আর একটাকে ছেদ করে না। বুঝতে পারলাম? তাহলে সমষ্ণ রেখাগুলো কি করে, এই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলোই অক্ষরেখার সমান্তরালে যায়। আবার স্থলভাগে এগুলো একটু গোলাকৃতি হয়, এরকম হলেও কিন্তু একটা সমান্তরাল ভাব বজায় রাখে, কখনো কাউকে ছেদ করে না। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আর একটা হচ্ছে এটা কিন্তু মেরুর দিকে এর মানটা কমে যায়, এর মেরুর দিকে কিন্তু মান কমে যায়, এই সমষ্ণ রেখার বিশেষ বৈশিষ্ট্য। তো এইগুলো আমরা আজকে আলোচনা করলাম, অনেকগুলো পয়েন্টই আমি আজকে আলোচনা করেছি, তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরেছি। আশা করি বুঝতে পারবে। ভালো করে খেয়াল করো, ভালো করে স্টাডি করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে পরের অংশ নিয়ে। ভালো থেকো, সুন্দর থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।